আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। মালদ্বীপ থেকে মাহফুজ ভাই, কি অবস্থা? মাহফুজ ভাই আমাকে হোয়াটসঅ্যাপ কি বলে মেসেঞ্জারে একবার নক দিবেন, আপনার নাম্বারটা দিবেন। মালদ্বীপ ঘুরতে আসতে চাই। মালদ্বীপ ঘুরতে আসলে তো আমাদের দেশি ভাইরা থাকলে একটু ভালো হবে। আপনাদের পরামর্শ নিতে সুবিধা হবে। মাফিজুর রহমান ভাই আপনাকে বলছি, মালদ্বীপ থেকে যিনি আছেন এখন। দর্শক, আজকে আন্তর্জাতিক বেশ কয়েকটা খবরের প্রথম যে শিরোনাম, সেটা হলো ইরানের কাছে ডোনাল্ড ট্রাম্প আবারও পরাজিত হয়ে গেছেন অফিসিয়ালি। এটা মোটামুটি ডিক্লার্ড। মূল জায়গাটি তৈরি হয়েছে যে প্রথম যুদ্ধে ইসরায়েলের পরামর্শে নেমে ১০০ দিন পার করার পর হিসেব কষে দেখলেন ট্রাম্প পুরোটাই পরাজিত। তারপর একটা দীর্ঘ কয়েকটা দিন গেল সিজফায়ার বা শান্তি আলোচনায়। তারপর আবার ১২ দিনের যুদ্ধ। এই ১২ দিনের যুদ্ধে আমেরিকা শুরুটা করেছিল এই বলে যে এবার ইরানকে একদম নিঃশেষ করে দেয়া হবে। আর কোনোভাবে ইরানকে সুযোগ দেয়া হবে না। ট্রাম্প কি বলেছিলেন? ইরানের সঙ্গে আলোচনাটার অর্থ হলো সময় অপচয়। আর কোনো আলোচনা তিনি করবেন না। সেই ট্রাম্প আবারও কাতার এবং পাকিস্তানের পা ধরে ইরানের সাথে আলোচনা করতে বসতে চান। তার মানে রেজাল্ট হয়ে গেছে। এটা কি বলবো আমরা? ১ গোলে না ৫ গোলে ইরান জয়ী, ট্রাম্প শূন্য। আসেন আরো অনেকগুলো খবর থাকবে। সব মিলে আমি ধারাবাহিক একটা গুরুত্বপূর্ণ খবর দিই। লম্বা শিরোনাম আজকে না দেই। আ তেহরান বলছে, ইরান আরকি। ইরান বলছে যুদ্ধ কখন শেষ হবে এটার সময় আমরা নির্ধারণ করব, আমেরিকা নয়। এই একটি জায়গায় আটকে গেছে আমাদের ট্রাম্প কাকু। ইরান বলছে যে ইসরায়েলের প্রভাবে শুরু হওয়া ৫ মাসের যুদ্ধের পর, মানে ইসরায়েলের প্ররোচনায় আমেরিকা যে যুদ্ধটি করলো ৫ মাস যুদ্ধের পর, যুক্তরাষ্ট্র আটকে পড়েছে এবং হিমশিম খাচ্ছে এবং অনিবার্যভাবে এখন মূল্য দিতে শুরু করেছে। এটা হলো ইরানের বক্তব্য আমেরিকাকে নিয়ে। কি বলছে? যে আমেরিকা বারবারই ইসরায়েলের প্ররোচনায় যুদ্ধে নামছে, কিন্তু বারবারই যুদ্ধে আটকে পড়ছে চোরাবালিতে। তারপর আবারও দম নেয়ার জন্য একটা যুদ্ধবিরতি করে। তারপর যখন একটু দম ফিরে পায় আবার আসে, আবার মার খেয়ে আবার একই কাজ করে। ইরান বলছে এবার খুব সহজে তাদেরকে ছাড় দেব না এবং আমরা চাইলে যুদ্ধ বন্ধ করব না। তারা যেহেতু যুদ্ধ বারবার শুরু করছে, আমরা করছি না, তারা করছে। এবার শেষটা আমরা করব। তাদের ইচ্ছে যুদ্ধ বন্ধ হবে না, আমাদের ইচ্ছায় বন্ধ হবে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে গোলা বর্ষণ থেকে বিরত থাকায়, অর্থাৎ আমেরিকা ইরানের সাথে আর পেরে না ওঠায়, প্রচুর যুদ্ধাস্ত্র হারিয়ে, সামরিক অস্ত্র হারিয়ে, সেনা হারিয়ে অনেকটা অকেজো হয়ে পড়েছে মার্কিন সেন্টকম। আজকে মার্কিন সেন্টকম বলছে ট্রাম্পকে যে এই যুদ্ধটা আমাদেরকে আর কোনো বিজয়ের সম্ভাবনা দেখাচ্ছে না। গতকালকে আপনাদের বললাম মার্কিন চিফ অফ স্টাফ ডেইন কেনের বক্তব্যের কথা। আজকে যিনি সেন্টকম, সেন্ট্রাল কমান্ডের যিনি প্রধান, তিনি বলছেন এই হরমুজ অভিযান, মানে আমেরিকা যে হরমুজ অভিযানে এসছে, এই হরমুজ অভিযান আমাদের জন্য কোনো কিছু বয়ে আনবে না। পরাজয় ছাড়া আমাদের কিচ্ছু নেই। দুজন সামরিক বাহিনীর একদম টপ পোস্ট, একজন হলেন পুরো সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ ডেনকেন, আরেকজন এই যুদ্ধটা যিনি মূল পরিকল্পক সেন্টকমের বা সেন্ট্রাল কমান্ডের প্রধান, তিনি বলছেন যে হরমুজ প্রণালীর এই অভিযান আমাদের ব্যর্থতা বা পরাজয় ছাড়া কিছু না এবং এইখান থেকে আমাদের কোনো বিজয় বা লাভের কিছু নাই। এই দুটো বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন দুটো ভাগ হয়ে গেছে। একটি ইসরায়েলপন্থী, অন্যটি আমেরিকাপন্থী। আমেরিকাপন্থীতে কারা আছেন? সেনাবাহিনীর টপ কমান্ডাররা আছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং একটা এস্টাবলিশমেন্টের গুরুত্বপূর্ণ কি বলবো গ্রুপ। ট্রাম্প এখন কোথায় যাবেন? ট্রাম্প বারবারই যুদ্ধ বন্ধের প্ল্যান করে আসেন, ইসরায়েল তাকে যুদ্ধে নামিয়ে দেন। ইসরায়েল তাকে যুদ্ধে নামিয়ে দিয়ে আবার মার খাওয়ান, আবার ট্রাম্প কোন রকম হাতে পায়ে ধরে ইজ্জত বাঁচান, আবার তিনি যুদ্ধবিরতি করে কোন রকম ফেস সেভিং করেন। তো এই অবস্থায় এখন যেই অবস্থাটি তৈরি হয়েছে যে সেনকম বলছে
এই যুদ্ধে আমরা প্রচুর অস্ত্র হারিয়েছি, আমাদের অ্যাটাকিং হেলিকপ্টার ধ্বংস হয়েছে, আমাদের মূল্যবান, পৃথিবীর সবচেয়ে মূল্যবান ড্রোনগুলো ধ্বংস হয়েছে, রাডার সিস্টেম ধ্বংস হয়েছে, প্যাট্রিয়ট থার্ড ধ্বংস হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো যেগুলো আমাদের ঘাঁটিতে ছিল সব ধ্বংস হয়েছে, ইন্টেলিজেন্স সোর্স ধ্বংস হয়েছে, কমিউনিকেশন সিস্টেম ধ্বংস হয়েছে, প্রচুর সেনা ওপারে গেছে। আমাদের কি পেলাম এই লড়াইটা শেষে এসে? আমরা যখনই আক্রমণ করি, হরমুজ বন্ধ করে দেয় ইরান। আমরা কি হরমুজ খুলতে পেরেছি? পারিনি। কারণ এই হরমুজে কৌশলগত কারণে ইরানকে পরাজিত করা যাচ্ছে না বা যাবে না। আত্মসমর্পণ হয়ে গেল সেন্টকমের। তো বলা হচ্ছে যে আমেরিকা শেষ পর্যন্ত গত 3 দিন ধরে, প্রায় 2 সপ্তাহ ধরে তারা যে লড়াইটা করলো, 12 দিন ধরে যে লড়াইটা তারা করলো, 12 থেকে 13 দিন, সেটা তারা বন্ধ করে দিয়েছে, যেহেতু তারা পারছে না ইরানের সাথে। তো ইরান যখন দেখলো তার উপর আমেরিকার আক্রমণ করছে না, তখন তারাও আক্রমণ বন্ধ করে দিয়েছে আমেরিকার উপর। তো রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর গোলা বারুদ কমে আসার যে সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে আসছে, সেটাকে না বলে দিয়েছেন, বলছেন এটা অস্বীকার করেছেন এক কথা। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বরাত দিয়ে আমেরিকার গণমাধ্যমগুলো বলছে যে দেশটির ভেতরে, মানে আমেরিকার ভেতরে গোলা বারুদের পরিমাণ কমে গেছে, তাদের মিসাইল স্টোরেজ ইরান ধ্বংস করে ফেলেছে, যেটা একটু আগে বললাম যে তাদের প্রচুর যুদ্ধাস্ত্র ধ্বংস হয়ে গেছে। তো এটি আমি বলছি না, আমেরিকার গণমাধ্যম বলছে, আমেরিকার ইন্টেলিজেন্স সোর্সের তথ্যের আলোকে। তো ট্রাম্প বলছেন গণমাধ্যমে যে সংবাদটা আসছে এটা ঠিক নয়, এটা ভুল, মিথ্যা। যুক্তরাষ্ট্রের মজুদ বিশাল এবং প্রয়োজনের চেয়ে বেশি অস্ত্র এখনো বহাল বা মজুদ আছে তাদের কাছে। তার মানে ট্রাম্প নিজেকে বাঁচাবার জন্য এই মিথ্যাগুলো বলছেন। পিট হেগসেট, ট্রাম্পের যুদ্ধমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, পেন্টাগনের প্রধান, তিনি বলছেন যে ইরান কিভাবে আমাদের উপর এত বড় আক্রমণ করছে, কোন তথ্যের আলোকে করছে, কোন মিসাইল তারা ব্যবহার করছে, আমরা বুঝতে পারছি না। যে মিসাইলগুলোকে আমরা ইন্টারসেপ্ট করতে পারছি না, যে মিসাইলগুলো ঢুকে সব ধ্বংস করছে, আমরা টের পাচ্ছি না। আমাদের থার্ড প্যাট্রিয়ট ইন্টারসেপ্ট করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সঠিকভাবে সেই মিসাইল অ্যাটাক ধ্বংস করতে পারছে না। তাদের খাইবার শেখান বা তাদের আরো যে মিসাইলগুলো, এগুলো এত আপডেট ভার্সন ব্যবহার করছে ইরান এই মুহূর্তে, যেগুলোর সম্পর্কে আমরা আসলে ধারণা রাখছি না। তার বক্তব্যটা হলো এরকম যে ইরান এই মুহূর্তে যে মিসাইলগুলো ব্যবহার করছে, তাদের যে রিসেন্ট তৈরি যে মিসাইলগুলো, তার কিছু অংশ তারা ব্যবহার করেছে এবং এগুলোকে তারা ইন্টারসেপ্ট করতে পারেনি। এগুলো অনায়াসে জর্দানে, বাহরাইনে, কুয়েতে, কাতারে তাণ্ডব চালিয়ে আসছে। দর্শক, এই পরিস্থিতির মধ্যে ইসরায়েল আমেরিকা এই যুদ্ধ থেকে যেন ফিরে না আসে, এই বিষয়টি তিনি আবারও ইনশিওরের চেষ্টা করছেন। অর্থাৎ আবারও ট্রাম্পকে তিনি বোঝাচ্ছেন যে তিনি, মানে ইসরায়েল আবার ট্রাম্পের সাথে বৈঠকে বসতেছে এবং তার মূল টার্গেট আবার ওই যুদ্ধটা কন্টিনিউ করা। এবং তিনি বলছেন, নেতানিয়াহু, যে আমার সাথে ট্রাম্পের যে বৈঠকটি হতে যাচ্ছে, সেখানে মূল ব্যক্তি, মূল দেশ বা মূল আলোচনার কেন্দ্রটি হবে ইরান। অন্যদিকে নাবলুস, রামাল্লায়, হেভরন এবং পূর্ব জেরুজালেমের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ তীব্রতর হওয়ায় অধিকৃত পশ্চিম তীর জুড়ে অভিযান, গ্রেফতার এবং ঘরবাড়ির ধ্বংসের ঘটনা বাড়ছে। মানে একদিকে ট্রাম্প যখন ফিরে যাবেন, তখন নতুন করে আরেকটি ওয়েস্ট ব্যাংকে আর কি নতুন করে আরেকটি যুদ্ধক্ষেত্র তৈরি করছে এখন মিস্টার ট্রাম্প, কি বলে মিস্টার নেতানিয়াহু। মানে সে বুঝতেছে যে তাকে এখন আরেকটা পথ খুলতে হবে। অন্যদিকে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তেহরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করতে দেবে না, এমন একটি ঘোষণা দিয়েছে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ইরানের প্রতিনিধি, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরানের দাবি এবং ইরানের বিরুদ্ধে আমেরিকার আগ্রাসী যুদ্ধ বন্ধের জন্য পাকিস্তান ও কাতারের আলোচনা পরিকল্পনা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আমি জানি না আপনারা কিভাবে ভাবছেন যে তারা এই যুদ্ধটি পরিচালনা করবে। যে যুদ্ধটি ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য শুরু হয়েছিল,
কিন্তু তারা গত 5 মাস ধরে এই চোরাবালিতে আটকে গেছে। মানে আমেরিকা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার জন্য যুদ্ধটা শুরু করে নিজেরাই এখন আত্মসমর্পণে বাধ্য হয়েছে চোরাবালিতে আটকে গিয়ে। ইসমাইল বাঘাই একদম স্পষ্ট কথাটি বলছেন এবং তিনি বলছেন ইরানের সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র 1 বছরে 3য়বারের মতো কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অর্থাৎ ইসলামাবাদ চুক্তি ইরানের সাথে আমেরিকা যেটি করেছিল ট্রাম্প এবং মাসুদ পেজেশকিয়ানের মধ্যে, তারা বলছে যে 1 বছরে ট্রাম্প এটি 3য় বিশ্বাসঘাতকতা যে তারা চুক্তি করে সেটা লঙ্ঘন করছে। ইসমাইল বাঘাই আক্ষেপ করে বলেন, জায়নবাদী শাসনের মাধ্যমে নিজেরাই যে পরিস্থিতি তৈরি করেছে আমেরিকা, তাতে তারা হিমশিম খাচ্ছে এখন। তিনি আরো বলেন, 5 মাস পর যুক্তরাষ্ট্র নিজের তৈরি এক চোরাবালিতে আটকে গেছে, এখান থেকে তাদের আর উদ্ধার হওয়ার সুযোগ নেই বলে তারা আবারও মধ্যস্থতাকারীর হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি করতে চায়। বাঘাই জোর দিয়ে বলেন, আমাদের জন্য মৌলিক বিষয় হলো জাতীয় স্বার্থ। একটি দেশের বিষয়গুলোর উপর সিদ্ধান্ত গ্রহণ করা এমন কোনো সমীকরণ নয় যেখানে অনেকগুলো অজানা বিষয় জড়িত থাকে। আমাদের জন্য নির্ণায়ক হলো ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ এবং এই বিষয়ের সিদ্ধান্তে একটি সুনির্দিষ্ট প্রতিক্রিয়ার মাধ্যমে তৈরি করা বা নেয়া। আমরা আশা করি বুঝতে পারছি বিষয়টি যে ইরান আমেরিকার মূল দুর্বল জায়গা ধরে ফেলেছে এবং এখান থেকে আর নিস্তার নেই আমার ট্রাম্প চাচ্চুর। তারা এখন মোটামুটি নিজেরাই ধোলাই দেওয়ার চেষ্টা করছে ট্রাম্পকে কোন কোন পন্থায়। দর্শক, তো এই পরিস্থিতির মধ্যে আবার সিরিয়া নিয়ে একটু উত্তপ্ত হয়ে উঠছে। সিরিয়া বলছে সিরিয়ার বাশার আল আসাদের পরবর্তী প্রজন্ম আমাদের জোলানি বাহিনী আহমেদ আল সারার, তিনি বলছেন প্রয়োজনে তিনি ইসরায়েলের সাথে বসবেন। এটা নিয়ে অনেক গণমাধ্যম বলছে যে বিশ্বাসঘাতক, দ্বিতীয় বিশ্বাসঘাতক কি জোলানি। আমি এটার উপর আজকে সারাদিন বেশ কিছু আউটলেট চেক করেছি। মূলত এটি একটি কৌশল, রাজনৈতিক কৌশল নিয়েছে আহমেদ আল সারার। তার উদ্দেশ্যটা হলো যে সিরিয়ার বিশাল গোলান মালভূমি দখল করেছে ইসরায়েল, এটাকে ফেরত নিতে তিনি তাদের সাথে একটা চুক্তি করতে চান। অর্থাৎ ইসরায়েলের সাথে এমন একটা চুক্তি করবেন যে চুক্তির মাধ্যমে ইসরায়েল সিরিয়াতে কোনো হামলা করতে পারবে না এবং সিরিয়ার যে অঞ্চলগুলো আজকে না, এটা বহু কয়েক যুগ আগ থেকে দখল করে রেখেছে ইসরায়েল গোলান মালভূমি, জানেন এটা এখন সাম্প্রতিক সময় না। সাম্প্রতিক সময় কিছু অঞ্চলে তাদের সেনা ঢুকেছে, সেখানে আবার তুরস্ক বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমানে জোলানি বাহিনী চাচ্ছে সিরিয়ার গোলান মালভূমি থেকে যে অঞ্চলগুলো ইসরায়েল বহু বছর ধরে দখলে রেখেছে এগুলো ফেরত নিতে। তো এগুলো ফেরত নেওয়ার জন্য তিনি ইসরায়েলের সাথে একটা চুক্তি করতে চান। অর্থাৎ এখানে দুটো কাজ করতে চান, এক ঢিলে দুটো পাখি মারতে চান জোলানি। এক, চুক্তির নাম করে ইসরায়েলকে সরাবেন এখান থেকে, কারণ ইসরায়েল ব্যাপক ডিস্টার্ব করছে সিরিয়াতে। নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার তার কাজগুলোকে খুব স্মুথলি করতে পারছে না, প্রায়ই ইসরায়েল হামলা করছে বিভিন্ন পয়েন্ট থেকে, বিভিন্ন প্রক্সি ঢুকিয়ে সিরিয়ার মধ্যে অশান্তি তৈরি করছে। তো এই কৌশলটি নিতে চায় যে একটা আলোচনা বা শর্ত বা একটা চুক্তির মধ্য দিয়ে ইসরায়েলকে সিরিয়া থেকে দূরে রাখা। এক, দুই, গোলান মালভূমিকে ফেরত নেওয়া, যেটা সিরিয়ার মুসলিম ভূমি। তো এই দুটোর জন্য তাদের সাথে একটা চুক্তি করতে চায়। এখন এটাকে আপনি কিভাবে দেখবেন? ধরেন বাংলাদেশের রংপুর বা সিলেট, দুটো গুরুত্বপূর্ণ বিশাল অঞ্চল ভারত দখল করে ফেলেছে, তার শক্তি আছে, দখল করে ফেলেছে। আমার দেশ পারেনি সেটা রক্ষা করতে, দীর্ঘদিন পারেনি। তো ধরেন শেখ মুজিবের সময় চলে গেল, জিয়াউর রহমানের সময় চলে গেল, বেগম জিয়ার সময় চলে গেল, আবারও হাসিনার সময় চলে গেল, কেউ এই ভূমিগুলো ফেরত নিতে পারেনি। তারেক রহমান ক্ষমতায় বসে চিন্তা করছেন যে ওদের সাথে শত্রুতা না করে যদি একটা আলোচনা করে এই অঞ্চলগুলো ফেরত নিতে পারি এবং ওরা আমার দেশের মধ্যে যেই ষড়যন্ত্র, এখান থেকে যদি ওরা সরে যেতে পারে একটা আলোচনার মধ্য দিয়ে, তাহলে দেশের ভূখণ্ড ফেরত এবং দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার একটা কাজ হতে পারে। ঠিক এই উদ্দেশ্যটা আহমেদ আল সারার। এ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের তথ্যে এটুকু আমি বুঝতে পেরেছি। কারণ আহমেদ আল সারার কখনো ইসরায়েলপন্থী হতে পারে না। যারা বলছেন যে তিনি ইসরায়েলপন্থী, মার্কিনপন্থী, তারা ভুল। তিনি কোন পন্থী সেটা বুঝতে গেলে আপনাদেরকে একটু তুরস্কের তুরস্কের
দিকে নজর রাখতে হবে। তুরস্ক কি চাইছে? মূলত সিরিয়া তাই চাচ্ছে যেটা এরদোয়ান চাইছে। আর এরদোয়ান কি চাইছে? সেটা হয়তো আপনারা অনেকে বোঝেন ইতিমধ্যে। তো দর্শক, আশা করছি যে সিরিয়াতে ইসরায়েল যদি চুক্তি করে এটা সিরিয়ার জন্য উপকার হবে। বাট এই চুক্তিটা কখনো বাহরাইন, জর্দানের মতো হবে না যে সিরিয়াতে ইসরায়েল বা ইসরায়েলি সেনা ঢুকে বা মোসাদ ঢুকে এখানে পুরো কবজা করবে, তাদের নিয়ন্ত্রণে রাষ্ট্র চলবে। এটার কোনো পসিবিলিটি নেই, কারণ এই সিরিয়াটা মোটামুটি তুরস্কের কন্ট্রোলে আছে। তুরস্ক তাদের স্বাধীন করে দিয়েছে সকল শত্রুকে পিটিয়ে। যেখানে তুরস্ক সেখানে সিরিয়া থাকবে না, সেখানে নেতানিয়াহু থাকবে না, যেখানে এরদোয়ান আছে। এটা মনে রাখতে হবে আপনাকে। আপনি কার তথ্য, কোন গণমাধ্যমের তথ্য দেখবেন আমি জানি না, মনে রাখবেন যেখানে নরেন্দ্র মোদী সেখানে জামাত থাকতে পারে না। বিএনপি, আওয়ামী লীগ থাকতে পারে, কিন্তু জামাত থাকবে না, কারণ ভারতের প্রধান শত্রু হল জামাত ইসলাম। ভারত জানে জামাত ইসলামের উদ্দেশ্য কি, আর বাকি রাজনৈতিক দলের উদ্দেশ্য কি সেটা ভারত ভালো করে জানে। তাই তাদেরকে 5 বছর পর অন্তর অন্তর ক্ষমতায় একজন একজনকে বসাবে, কিন্তু জামাতকে বসাবে না, ইসলামী দলগুলোকে বসাবে না। তো কি করে আহমেদ আল সারারের মতো একজন ইসলামপন্থীকে এই ইসরায়েল মেনে নেবে? তো এখন যে আহমেদ আল সারার, তিনি খুব পড়াশোনা করা একজন লোক, তিনি একটা রাজনৈতিক অসাধারণ চাল দিয়ে বর্ষতা স্বীকার করতে বাধ্য করা। আর ইসরায়েল যদি এই কাজে সিরিয়ার পাশে থাকে, আপনি মনে করবেন এই সিরিয়া আগামীতে ফিলিস্তিনের জন্য অনেক বড়, যে লিখে রাখেন যদি আমি বেঁচে থাকি তো ভালো, যদি না প্রমাণ পাবেন। কারণ সিরিয়া স্পষ্ট বলছে লেবাননের উপর সিরিয়ার হামলা, কি বলে ইসরায়েলের হামলা, তারা এটা মেনে নিতে পারে না বা নিতে পারবে না বা নেবে না। মানে লেবাননের উপর যে ইসরায়েল হামলাগুলো করছে এটা মানবে না সিরিয়া, আহমেদ আল সারার। তো তুরস্কের একটা অসাধারণ, মূলত জোলানি ইসরায়েলের সাথে এই খেলাটা মারছে বা এই খেলা, এটা সৌদি আরবের আভরাম অ্যাকর্ডের সিগনেচার নয়, এটা হলো রাষ্ট্রের ভূখণ্ড পাওয়ার একটা কৌশল। এমনটি বিভিন্ন গণমাধ্যম বা রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আজ রাতে আপডেট খবর নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।